তাহলে আমি আগে একটু একটু হ্যাঁ, আগে হ্যাঁ, থেকে শিওর। বলতে হবে হ্যাঁ, শিওর। যে আমরা আসলে নাট ট্র্যাকটা আসলে হ্যাঁ কিভাবে হ্যাঁ আসলো? না হ্যাঁ, ওখান মুক্তিযুদ্ধ থেকে। তো ধরুন আপনার 25শে মার্চে আমি মুক্তিযুদ্ধে যোগ দিই, হুম, আমি আমার ভাই শহীদ হুম, হয়েছেন হুম, সেলিম। হুম, এবং সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আপনি যোগ দিই সে একেবারে শুরুতেই, হুম, 31 তারিখ যোগ দিই, হুম, 31শে মার্চ। হুম, 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 এবং 2 তারিখ অপারেশন যাই প্রথম। 14ই এপ্রিল আপনার আশুগঞ্জে কাছে আপনার লালপুরে সবচেয়ে সিভিয়ার একটা যুদ্ধে মতিন সাহেব সহ আমরা যুদ্ধ করি। আমরা ওখানে সিন্না বিওপি বলে একটা বিওপি ছিল, সেই বিওপিতে মানে পর্যায়ক্রমে আপনার ওখানে অবস্থান নেই। আচ্ছা। এবং সেখান থেকে আপনার পরে ট্রেনিংয়ে যাই, অনেক অনেক অপারেশন করার পর আবার ফেরত আসি সেকেন্ড বেঙ্গলে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, আমি সেকেন্ড বেঙ্গলে আসার পরে যেহেতু আমরা দুভাই ছিলাম এবং আমাদের কমান্ডিং অফিসার শফিউল্লাহ সাহেব আমাদের পূর্ব পরিচিত ছিলেন, ক্যাপ্টেন হিসেবে তখন ছিলেন। তা উনি আমাকে বললেন যে যে আমি যেন, বিশেষ করে আমার যে কমান্ডিং অফিসার ছিল মহিন সাহেব, উনি আমাকে বিশেষ করে বললেন যে তুমি অ্যাডজুটেন্টের কাজটি করো। আমি তাকে বললাম আমি 3 বছর মেডিকেল শেষ করে আমি এখানে এসেছি, আমি মেডিকেল করে যেতে পারতাম, আমি কিন্তু যুদ্ধ করতে এসেছি, টেবিল ওয়ার্ক করতে নয়। আমাকে উনি আলফা কোম্পানিতে পাঠিয়ে দিলেন। আমি আলফা কোম্পানির অফিসের হিসেবে কাজ শুরু করলাম। এবং এর মধ্যে 1লা নভেম্বর আমার ভাই শহীদ লেফটেন্যান্ট সেলিম চলে গেল বেলোনিয়াতে। জাফর ইমাম এবং আপনার আমাদের হেলাল মোর্শেদ সবসময় তারা বেলোনিয়াতে যুদ্ধ করে যে যুদ্ধ হলো সেখানে। আপনাকে আমি একটা চিঠি দিয়েছি তার, সেখানে তার প্রায় 30শে নভেম্বর পর্যন্ত বেলোনিয়া মুক্ত করার পর পরবর্তী সে আবার আমাদের সাথে আসে। আর ইতোমধ্যে 26শে নভেম্বর আমার কমান্ডিং অফিসার তখন মেজর মঈন, উনি আমাকে বললেন যে তোমাকে যেতে হবে আগরতলায়। আগরতলায় ভারতীয় বাহিনীর হেডকোয়ার্টার, 17 মাউন্টেন ব্রিগেড। উনি যখন বললেন তখন জাস্ট লাঞ্চ আওয়ার্স, পরেই আমি রওনা হলাম কিছুক্ষণ পরে। যাই হোক, আমি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমি যখন ভিতরে প্রবেশ করলাম তখন দেখছি তারা তখন সন্ধ্যা হয়েছে, তারা ডিনার করছে, কয়েকটা আর্লি ডিনার মনে হলো। এবং আমি একটু অপেক্ষা করলাম, আমাকে তারা ডিনারে যোগ দিতে বললেন। আমি ওখানে বুঝে নিলাম অবস্থান দেখে, র্যাঙ্ক দেখে, যে যিনি ওখানকার শীর্ষ প্রধান তিনি ছিলেন জেনারেল গলজালভেস, এবং আরও কয়েকজন ছিল, তার মধ্যে একজন বাংলায় কথা বলছিলেন আমার সাথে, তিনি ছিলেন ব্রিগেডিয়ার মিশ্র। আচ্ছা, আচ্ছা। তা এই এই অবস্থাতে কিছুক্ষণ পরে আমাকে ডেকে বললেন যে তুমি, আমার নাম জিজ্ঞাসা করলেন এবং বলে যে বলে আমাকে খুব একটুখানি আপনার উজ্জীবিত করার চেষ্টা করলেন এবং আমাকে এটা বললেন যে তোমাকে যে কাগজটা দেওয়া হচ্ছে, যে কাগজগুলো একটা প্যাকেট, সিল প্যাকেট, সিল প্যাকেটটা তোমার কমান্ডিং অফিসারকে তুমি দেবে। এটা বলার পর এটাও বললেন যে ভেরি সুন উই আর গোয়িং টু এন্টার ইনসাইড, মেবি ইউ বি দ্য লাকি চ্যাপ টু এন্টার ফার্স্ট। এই কথাটা আমি ঠিক ওই সময় জাস্ট কথার কথা মনে করেছি। আমি কখনো ভাবিনি যে আমি বাংলাদেশে ঢুকবো এবং আমাকে প্রথম ঢুকতে হবে। আমি কাগজপত্রগুলো নিয়ে আমার কমান্ডিং অফিসারকে দিলাম, তিনি
ব্রিগেড কমান্ডার যিনি ছিলেন শহীদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যাটালিয়ন কমান্ডার মঈন সাহেব, মেজর মঈন আলাপ করলেন, হয়তো অন্যান্য অফিসারের সাথে কিছু কথাবার্তা বলেছেন। আমাকে কিন্তু তখন আর কিছু বললেন না। এরপরে 27 তারিখ আমাকে বললেন, বা 28 তারিখও হতে পারে, যে সম্ভবত 27 তারিখই বলেছিলেন যে তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে, তোমাকে যেতে হবে, তোমার কোম্পানি যাবে, কিন্তু কোম্পানি অফিসার হিসেবে তুমি সবার আগে যাবে। তোমার তোমার কোম্পানির নাম এ দিয়ে, হাসতে হাসতে বললেন, তোমার নামও তো এ দিয়ে শুরু, তাই না? মানে আলফা। আলফা। আচ্ছা। আলফা, আমার নামও এ দিয়ে শুরু। বেশ। হয়তো সেই কারণে আমি মনে করলাম যে রসিকতা করছেন, যে দুটো এ মিলিয়ে উনি আমার সাথে ভিতরে ঢুকতে বলছেন। তা কোম্পানির সাথে কথা হলো, এবং এরপরে পুরো ব্যাটালিয়ন প্রস্তুত, পুরো ব্যাটালিয়নই যাবে, আমার শুধু কোম্পানি যাবে না, সবার আগে আমাদের কোম্পানি যাবে, এবং ওই আমাদের কোম্পানির মধ্যে আমাকেই প্রথম প্রবেশ করতে হবে। এটা মানসিক প্রস্তুতির ব্যাপার ছিল। 28 তারিখে আমি পুরোটা দিন আমি ভেবেছি যে আমার ওই দিনই আমি ম্যাপ নিয়ে বসলাম যে কোথায় যেতে হবে। আমাকে বলা হলো যে তোমাকে যেতে হবে আজমপুর রেল স্টেশন পর্যন্ত পৌঁছতে হবে, আচ্ছা। এবং এই বর্ডার থেকে, এই আগরতলার থেকে এই এই ওখান থেকে বর্ডার থেকে আপনার আখাউড়া বর্ডার, যেটা আখাউড়া বর্ডার থেকে আপনার ভেতরে প্রায় 6 মাইল মাইনফিল্ড রয়েছে। এই মাইনফিল্ড অতিক্রম করে তোমাকে যেতে হবে, এবং এই 6 মাইল মাইনফিল্ড অতিক্রম করতে আমি বললাম যে আমরা মাঝে মাঝে মাইন ডিটেকশনের জন্য পোকার ব্যবহার করতাম। আমার মানে ডিটেক্টর। ওটা সেই ডিটেক্টরও, যেটা সেই ডিটেক্টর না, এটা একরকম স্পোকের মতন, যেরকম আচ্ছা। হাত দিয়ে খুব হালকা টাচ করে 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 যেতাম, যেন আমাদের কিন্তু যেটা ডিটেক্টর বলতে সেটা কিন্তু ছিল না। আচ্ছা। হ্যাঁ। হালকা হালকা করে পোক করে 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 পোকার দিয়ে যেতাম। আচ্ছা। যে টাচ করলে খুব এত হালকা করে টাচ করতাম যে যাতে আপনার মাইন্ডটা বাস্ট না হয়, কিন্তু আমরা বুঝতে পারতাম যে এখানে, এবং বুঝে যেতাম। আলের মধ্যে যেতাম না, মাঠের মধ্যে যেতাম, বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতাম। আমি হঠাৎ করে আমি বলে উঠলাম যে ডিটেক্টর আছে কি? ও ডিটেক্টর কোথায়? তা যাই হোক, তা আমরা ভাবলাম যে কথা বললাম, আমার সিওর সাথে কথা বলে যে প্রথমে আমরা একটা মহড়া দিই। ঠিক হলো 30 তারিখ আমরা ভেতরে ঢুকবো। এই যাওয়ার মানে যখন যুদ্ধ শুরু হবে, সময় হলো রাত 1টা। আর আমাকে ঢোকার আগে বলে কোড ওয়ার্ডটা তোমাকে জানিয়ে দেওয়া হবে, তুমি ভেতরে যাবে, এবং তুমি ভিতরে যে গোলা নিক্ষেপের ফক্সহোল করবে, পজিশন নিবে। আমাকে যে ম্যাপটা আপনার একটু বুঝিয়ে দেওয়া হলো, যে তোমার সামনের দিকে তাকালে ওখানে তোমার 500 মিটার দূরেই হলো রেল লাইন। আর তুমি রেল লাইনে দিয়ে তাকালে তোমার বাম দিকে যেটা, সেখানে তোমার থাকবে তোমার ব্রাভো কোম্পানি, তোমার নামে থাকবে ব্রাভো কোম্পানি। আর অন্য দিকে তোমার চিন্তা করার কারণ নাই, কেন ওখানে ভারতীয় বাহিনীও থাকবে। আপনাদের এফইউপিটা কোথায় ছিল? আমার এটা ছিল হলো যে আমাদের ওই রেল লাইনের যেখানে আছে, রেল লাইনের আমাদের লক্ষ্যটা, টার্গেটটা ছিল হলো আজমপুর রেল স্টেশনটা আপনাদেরকে দখল করতে হবে। আচ্ছা। আচ্ছা। আজমপুর রেল স্টেশনটা দখল করতে হবে। ওখানে কিন্তু আবার একটা ব্রিজও আছে, এবং একটা গঙ্গাসাগর বলে একটা এলাকা রয়েছে। তা এলাকাগুলো এরকম ভাগ করে দেওয়া হলো যে গঙ্গাসাগর এলাকাটা দেখবেন হলো 73 মাউন্টেন ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার তুলি, আমাদেরকে সাহায্য করবে হলো 10 বিহার রেজিমেন্ট, আর 4th গার্ড, আর আপনার রাজপুত রাইফেলস। তা কাজেই আমার
মনে হলো যে তারা তো দে আর ভেরি মাচ প্রফেশনালস, এবং আমাদের মধ্যে তো অনেকেই আপনার নতুন আপনার রিক্রুট রয়েছে। আলফা কোম্পানি অবশ্য আমার যে সুবেদার ছিল সে ভেটারান ছিল, সুবেদার সুলতান। আচ্ছা, ব্রিগেডিয়ার তুলির সাথে তো একটা এর আগে কিছুদিন আগে চন্দ্রপুর যুদ্ধে খুব হয়েছিল না? ওটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আচ্ছা আচ্ছা ওটা আমার ধারণা নেই। আচ্ছা। তা আমরা ওখানে যেটা করলাম, আমাকে তখন বললাম যে ঠিক আছে আমরা একটা মহড়া দিয়ে দেখি যে তখন মানে সিচুয়েশনটা কীরকম, অর্থাৎ আমরা যে যখন সীমান্ত পার হবো সেই সামনের জায়গাটা কীরকম, কতটুকুন কভার পাবো, এবং এই কভারের মধ্যে দিয়ে যেতে কতটুকুন বিপদ রয়েছে। আচ্ছা আচ্ছা। 6 মাইল 5 সোজা কথা নয়। হুম। হ্যাঁ, এবং 5.5 মাইল যাওয়ার পর আমি প্রথম ফক্সল করব। আচ্ছা আচ্ছা। এবং ফক্সল করার জন্য যে যে হাতের জিনিস কোথায় দরকার হয়, ছোটো ছোটো আপনার মনে করেন বেলচার মধ্যে দরকার হয় সেগুলো। এবং ওই কয়েকদিন কিন্তু আমি যে 2 দিন সময় পেলাম আমাদের যে সৈন্যদেরকে দিয়ে ওই ফক্সল করার একটা ট্রেনিংও আমরা করিয়ে নিলাম, যে যাতে দ্রুত করতে পারে, কত দ্রুত করতে পারবো। বাংকারের জন্য এটা এটা ফক্সল মানে ছোট ছোট আপনার পরীক্ষা গর্তের মতন। পরীক্ষা পরীক্ষা 3 বর্গ ফুট হ্যাঁ। এরকম গর্ত খুব দ্রুত করা যায়। আচ্ছা আচ্ছা। আর বাংকার করতে অনেক সময় লাগে। করে ওটার মধ্যে আপনি ঢুকে পড়বেন, আপনি আপনার মাথা সহ এবং আপনার অস্ত্র সহ আপনি ভিতরে থাকবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেন একেবারে আপনার মাথার উপরে যদি আপনার এয়ারবাস শেল না পড়ে বা গোলা না পড়ে বা বোমা না পড়ে আপনি মারা যাবেন না। এভাবে করে, এবং কে কোথায় যাবে, কে কোথায় কোন পজিশন নেবে, এটা কিন্তু আগের থেকে ঠিক করার বিষয়। তা 29 তারিখে আমরা ঠিক করলাম যে আমরা এভাবে ঠিক করে নেব। বিশেষ করে আমি আমার সুবেদারের সাথে কথা বলতে বেশি পছন্দ করলাম, কেন সে ইপিআরে ছিল এবং সে প্রচুর আপনার যুদ্ধ মোকাবেলা করেছিল। আচ্ছা। ওই সময়ে এর আগে তার প্রিভিয়াস যে যুদ্ধ মোকাবেলা করেছে তার একটা ভেরি মাচ এক্সপিরিয়েন্স। আচ্ছা। তার বাসখালী বাড়ি ছিল সুবেদার মির্জা সুলতান। আচ্ছা। যাই হোক, তখন আমরা যেদিন সেদিন আমার কমান্ডিং অফিসার আমাদের সাথে ছিলেন, আমরা ওইখানে যে যখন দাঁড়ালাম দেখলাম যে সামনে ধান ক্ষেত, বিস্তীর্ণ ধান ক্ষেত, এবং অল্প গুটি কয়েক গাছ রয়েছে, এবং এখানে কোনো রকম আপনার শেল্টার নাই। অনেক দূরে একটা গুচ্ছ গ্রাম দেখা যাচ্ছে, অনেক দূরে। তা কাজেই এ পর্যন্ত ওই গুচ্ছগ্রাম যাওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু কোনো কভার নেই। তারা আমাদেরকে যদি লোকেট করতে পারে যে কোনো থেকে কিন্তু আমাদেরকে মেরে ফেলবে। মানে কভারিং ফাইটের কোনো ইয়ে নেই, আমাদের কোনো কভার নেই। হ্যাঁ কভার নেই। এবং এটা কিন্তু একটা খুবই আপনার টেন্স মুহূর্ত, এবং আমাদের সৈন্যরা কিন্তু বেশ উত্তেজনা, এবং আমার মনে হয় কয়েকজন তো নার্ভাসও ছিল। আচ্ছা। ইতোমধ্যে আমরা যখন 29 তারিখ ইভিনিংয়ে, তখন প্রায় সূর্য ডুবে নাই তখনও, ঠিক দাঁড়িয়েছি পাড়ে, চারদিক দেখছি, ঠিক ওই সময় ঘটনাক্রমে পরপর 3টা শেল আসলো, 3টাই এয়ারবাস শেল, অর্থাৎ শেলগুলো মাথার উপরে আপনার আকাশে ফেটে যাচ্ছিল। এবং এই মাথার উপরে যখন ফেটে যাচ্ছিল তখন ওটার যে স্প্লিন্টারগুলো নিচের দিকে পড়ছিল, প্রচণ্ড শব্দে একটি পড়লো ঠিক আমার পাশে একটা গর্তের ওপারে একটা আম গাছের উপরে। গাছটা ভেঙে ঠিক ওর পাতাগুলো আমার গায়ে লাগলো, গাছটা কিন্তু একটু দূরে পড়লো, আমার ঠিক গায়ে আঘাত করলো না। আমি ছিটকে ওই গর্তের মধ্যে পড়ে গেলাম। গর্তটা সামনে ছিল বলে আমি বেঁচেও গেলাম। আমাদের সৈন্যরা একটু হালকা আঁচড় লাগলো এবং কেউ আঘাতও প্রাপ্ত হলো। আমরা ওই দিন ভাবলাম যে আমরা এমনিও আজকে যাওয়ার কথা নয়, আমাদের আজকে স্কেডিউল নয়, কাজেই কেন আমাদের সাথে আমরা একা নই, আমাদের সাথে ভারতীয় সেনারাও আপনার যুক্ত, এবং তাদেরও আপনার ঠিক একইভাবে একই চাওয়ার দেওয়া আছে। এবং আমাকে কথা বলা হলো যে তুমি 57 মাউন্টেন ব্রিগেডের আর্টিলারিকে সাথে তুমি যুক্ত হবা, এবং তুমি আর্টিলারিতে তুমি তোমার কোড বলবে। কোড বলার নিয়মটা এরকম যে যে একটা শব্দ বলতে হয়, হ্যাঁ, শব্দটা উচ্চারণ করলেই আপনার গোলা নিক্ষেপ করার আগেই নির্দেশ দেওয়া থাকে, রাইট লেফট কোথায় কোথায় এগুলো আপনার নির্দেশগুলো থাকে, এবং যতক্ষণ আমি ওভার বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু গোলা চলতে থাকবে।
আচ্ছা আচ্ছা, মানে আর্টিলারি ফায়ার। আর্টিলারি ফায়ার চতুর্থ থাকবে। আমার কাজ হলো পজিশন নেওয়া, গোলা নিক্ষেপ করে আপনার শত্রুর যে বাংকারগুলো বা শত্রুর অবস্থানগুলো দুর্বল করা, এবং শত্রু অবস্থান দুর্বল করার পর আমাদের কাজ হলো বাংকারে বাংকারে আমাদেরকে রকেট লঞ্চার রয়েছে, আপনার গ্রেনেড আপনার লঞ্চার রয়েছে, এবং আমাদের মেশিন গান রয়েছে, সবগুলো নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়া এবং তাদেরকে যুদ্ধ করা, কোনো হাতাহাতি যুদ্ধ করতে হয়েছে। কাজেই এইরকম একটা অবস্থা। আমরা ওই দিন 29 তারিখ ফেরত এসে পরের দিন রাত্রেবেলা বেশ আগেই আমি কিন্তু 10টার মধ্যে আমি এপারে পৌঁছে গেলাম। 10টার বেশ আগে, 10টারও বেশ আগে, আমার মনে হয় তারও আগে আসলাম। কেন আমি মনে করলাম যে এত দূর যেতে আমাদের পথে কী বিপদ থাকে, আমাদের ঠিক সময় পৌঁছতে হবে। এটা পরীক্ষা যেমন মানুষের টেনশন থাকে, ওরকম একটা টেনশন ছিল, কিন্তু ভয়টা ওরকম ছিল না। এটা আমার একটা ভেতরের একটা টেন্ডেন্সি বা ভেতরের মাইন্ডসেট এরকম যে আমি খুব প্রচণ্ড বিপদের সময় খুব ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাআলার অসীম রহমত, আমরা ওই পোকার দিয়ে আপনার ওই দিন ভেতরে একজনকে সুবেদার মেজরকে নিয়ে আমি যাচ্ছি। সুবেদার মেজর সুলতান আমার পরেই, এবং অন্যান্যরা আপনার ভাগ করে সেকশন ওয়াইজ, পিছনের সেকশন ওয়াইজ করে আমরা পুরো কোম্পানি নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করছি, প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে একটা মাইন্ড এই মুহূর্তে যদি ফেটে যায় তাহলে কী হবে, কে আগে, আমি না সুলতান না অন্য কেউ, ডানে না বামে, কোথায় হবে। আমরা একবারে একটা সমান লাইনে, যেখানে নিরাপদ লাইনে একজন হেঁটে যাচ্ছে, ঠিক ওই জায়গায় পা ফেলে ফেলে যাচ্ছি, যে আমার সামনের লোকটি যখন নিরাপদ, আমি ওই পথে নিরাপদ থাকবো। ও, যদি ব্লাস্ট হয় তাহলে আগের জনের উপরেই আগের জন্য হবে পারবে। কাজেই আমরা সেটাও কিন্তু খেয়াল রাখছিলাম যে পাটা ফেলছি কীভাবে, একটু দেরি হচ্ছিল। তা যাই হোক, আলটিমেটলি সময়ের বেশ আগেই পৌঁছে গেলাম আপনার মোটামুটিভাবে ওই রেল লাইনের আপনার 500 মিটার এপারে আর কি, অর্থাৎ ভারতের দিকে 500 মিটার দিকে, অর্থাৎ তখন বাংলাদেশের 5.5 কিলোমিটার পথ পাড়বে, কাছাকাছি আসলাম আমরা। এবং দ্রুত আমার ভাগ করে যদি কথা ছিল সেকশনগুলো কোথায় যাবে, কে কোথায় ফ্ল্যাঙ্কে করবে, আমার লেফট ফ্ল্যাঙ্ক রাইট ফ্ল্যাঙ্কে, তারা আপনার দ্রুত আমরা আপনার ওই বক্সগুলো তৈরি করে ফেললাম। যে যারটা করছি, আমারটাকেও করে দেন, আমারটা আমি করেছি, করে পজিশন নিলাম। সেকশন ওয়াইজে আমরা কিন্তু কনভে করে নিলাম যে আমরা সবাই পজিশন নেওয়া হয়েছে কিনা। তারপরেও কিন্তু আমি ওয়েট করছি যে আমার কমান্ডিং অফিসার কিন্তু তখনও ঢুকেননি, তাকে আমি দেখছি না, মানে আমার যে নেক্সট সিনিয়র বস সে কিন্তু ঢুকেনি। তিনি ঢুকলেন, আমি টের পেলাম ঠিক 1:15 আগে। তখন কি রাত নাকি দুপুর? না, মতিউর রহমান সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন কয়টা আনুমানিক? 1:15 আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার HR হলো 1টা। এটা কি রাত তো? রাত্রে। হ্যাঁ, রাত্রে। আর তাহলে আমি ঠিক 1টার সময় আমি উচ্চারণ করলাম, আমাকে যা শেখানো ছিল ওয়্যারলেসে আমরা কল করলাম, যোগাযোগ করলাম দুটোর সাথে, 57 মাউন্টেন ব্রিগেডের আর্টিলারির সাথে, আর করলাম মুজিব ব্যাটারির সাথে। মুজিব ব্যাটারিতে যে ছিল আপনার মুজিব ব্যাটারি অপারেট করেছিল, আমি একটু পরে আপনার নামটা বলবো, সে ওই বঙ্গবন্ধু হত্যার সাথেও জড়িত ছিল, পাশা ছিল। মুজিব ব্যাটারি করেছিল পাশা ছিল, আব্দুল আজিজ পাশা। তা কাজেই মুজিব ব্যাটারি উইক ব্যাটারি, মানে অর্থাৎ অল্প কিছু কামান এবং সেটার ক্ষমতা অনেক কম। আর ওটা তো মাউন্টেন ব্রিগেডের হাতে অনেক বিরাট আপনার কামান এবং গোলা ফেলা ইন্ডিয়াতে তো ওদের। যাই হোক, আমি ঠিক 1টার সময় আমি ওয়্যারলেসে উচ্চারণ করলাম ধামাকা। ধামাকা বলার সাথে সাথেই আমি আগেই কিন্তু বলে নিয়েছি, 15 মিনিট সময়ের মধ্যে আমি বলে নিয়েছি যে আমার ডান দিকে খুব হেভি 45 বাংকার, শক্ত বাংকার, বেশ কয়েকটা বাংকার, খুবই শক্ত কংক্রিটের বাংকার, যেটা কিনা আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম, এবং কিছু আমাদের
স্থানীয় লোক দিয়ে খোঁজ খবর আগে নিয়েছিলাম। হুম, এবং সামনের দিকেও কিন্তু যে রেল লাইনের পাশে যেখানে যেখানে আপনার ট্রেন বিহার ছিল, হুম, আমার যাদের পিছনে 4 গার্ড ছিল পাক ভারতের, হুম, এবং সেই জায়গাটা কিন্তু আপনার ওখানেও এই যে রেল লাইনের পাশে যে বাংকারগুলো সেগুলো খুব ফর্টিফাইড, মানে ও, এগুলো এত শক্ত তৈরি করা হুম, যে এগুলো সহজে ভাঙার কথা নয়। হুম, আমার সাথে যেরকম মৌখিক কথা ছিল যে আনুমানিক 45 মিনিট 1 ঘন্টা গোলা ফেলবে। হুম, আমি গোলা ফেলা বন্ধ করলাম না, হুম, কেন আমি বুঝতে পারছিলাম শব্দগুলো যে হচ্ছিল, শব্দগুলো ঝনঝন করে শব্দ হচ্ছিল হুম। এবং মানে কোনো প্রতিধ্বনি হচ্ছিল। সে প্রতিধ্বনি বলছে যে একটা ধসে গেলে একটা শব্দ হয়, যেটা আমাদের কান অভ্যস্ত ছিল, সেরকম কোনো শব্দ পাচ্ছিলাম না। মানে ওদের বাঙ্কারগুলো এতটা ইয়ে ছিল, এতটা শক্তিশালী। ফর্টিফাইড ছিল। হুম, ঠিক অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্টাইলে আপনার তাদের বাংকারগুলো তৈরি। দ্বিতীয় হুম, বিশ্বযুদ্ধে যে আপনার জার্মান বাহিনী বা হুম, আদার অ্যালাইড ফোর্স যেভাবে হুম, বাংকারগুলো তৈরি করতো শক্তভাবে সেভাবে তৈরি, হুম, হেভি সিমেন্ট হুম, তৈরি এবং অনেক মোটা করে, হুম, অনেক পুরু। হুম। যাই হোক, আমি প্রায় 4:30 পর্যন্ত গোলা ফেললাম। অর্থাৎ কয়েক একটার ঘন্টা? থেকে একটার থেকে আপনার 4টা পর্যন্ত হলো 3 ঘন্টা, 3.5 ঘন্টা, প্রায় 3.5 4 ঘন্টা আমি গোলা ফেলালাম। তখন তারপর যখন আমি দেখলাম যে ভোর হয়ে গেলে দিনের আলোতে আমরা একটু অসুবিধায় পড়ব, তার আগেই কিন্তু আমাদের চার্জ করা দরকার। ওরা কি পাল্টা গোলাবর্ষণ করছে না? হ্যাঁ, ওরা আমরা যখন গোলাবর্ষণ করছি ওরাও পাল্টা গোলাবর্ষণ করছে। আচ্ছা, সেগুলো আপনার উপর থেকে এয়ারবাস শেল হচ্ছে। আচ্ছা, এয়ারবাস শেল হলে পড়ছে, যেহেতু আমরা ফক্সহোলে, হুম, আমাদেরকে আঘাত করতে পারছিল না। আচ্ছা, 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 হ্যাঁ, কোনোভাবে আঘাত করতে না। আঘাতটা করেছে পরে, যখন আমরা শেষের দিকে আমি আসছি সে হ্যাঁ, হ্যাঁ, কথায়। হ্যাঁ, তখন আমরা আমার ডান পাশ দিয়ে হুম, তো আমাদের এতে যে চার্লি কোম্পানি, এটা হুম। ইব্রাহিম